দর্শক, আজকে ডায়মন্ড হারবার এলাকাতে রিপোল হচ্ছে। কালকে শুনেছেন মগরাহাট পশ্চিম ওই যে বিধানসভা কেন্দ্র, সেখানের 11টি বুথ, আর ডায়মন্ড হারবার যে বিধানসভা কেন্দ্র তার 4টি বুথ, মোট 15টিতে আজকে রিপোল হওয়ার কথা কালকে ঘোষণা করা হয়েছিল, তো সেটা চলছে। আর সব থেকে বেশি যেখানে অভিযোগ ফলতা, সেখানে আজকে হচ্ছে না, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি কি হবে ওখানে, সেটাও কিন্তু প্রশ্নের। এত ওখানে অনিয়ম হয়েছে, ইভিএম ওই মানে বোতামকে ব্লক করে রাখা থেকে শুরু করে ক্যামেরা বন্ধ করে দিয়ে নানান সব কারচুপি ওখানে করা হয়েছে বলে অভিযোগ আছে। ফলে ওটার ব্যাপারে এখনও কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। কতগুলো বুথে হবে নাকি পুরো বিধানসভা কেন্দ্রেই নতুন করে ভোট গ্রহণ হবে, সেই সিদ্ধান্ত এখনও হয়নি। আমি এখন দুপুর হয়ে গেছে, 3টে পার হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো ঘোষণা ফলতার ব্যাপারে পাচ্ছি না। আর ফলতাতে আপনারা হয়তো দেখছেন একটা ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে, বিশেষ করে ওখানে যারা হিন্দু সনাতনী সম্প্রদায়, তাদের মধ্যে ক্ষোভ বিরাট দেখতে পাচ্ছি। রাস্তায় নেমে পড়ছেন মহিলারা, যে বিরাট অত্যাচার ওখানে হচ্ছে। ওখানকার একজন প্রধানের নাম উঠে আসছে, ইসরাফিল চাকদার নাকি এরকম নাম, খুব নাকি অত্যাচারী। এরকম আরও সব অনেকের নাম উঠছে, তাদের গ্রেপ্তারের দাবি উঠছে, এসব চলছে। কিন্তু ওখানের ভোট ভবিষ্যৎটা কি, সেটা আমরা আজকে সন্ধ্যার দিকে একটু ওয়েট করছি। সন্ধ্যায় ঘোষণা করে কিনা কমিশন আগামীকালকে ভোটের জন্য। আর কাল না হলে আর কবে হবে? পরশুদিন তো কাউন্টিং, তাহলে কি কাউন্টিংয়ের পরে হবে? আইন কি বলে? নিশ্চয়ই এইসব নিয়ে দেখছে কমিশন, তো সেদিকে আমাদের নজর থাকছে। তবে ফলতাতে যা ক্ষোভ বিক্ষোভ দেখতে পাচ্ছি, রাস্তায় নেমে যেভাবে মানে প্রতিবাদ গর্জন দেখতে পাচ্ছি, আমার যেন কোথাও সেই সন্দেশখালির কথা মনে পড়ছে। তো নজর রাখছি ওদিকে দর্শক, আমি সেটা নিয়ে পরে চেষ্টা করব আরও একটা ভিডিও করার। কিন্তু একটা প্রশ্ন তো উঠবেই, যে গোটা রাজ্যে 2টো দফাতে ভোট হয়েছে, অন্য কোথাও কিন্তু রিপোলের প্রয়োজন হয়নি। প্রথম দফাতে একটাতেও হয়নি, দ্বিতীয় দফাতে অন্য কোথাও রিপোল করতে হচ্ছে না, করতে হচ্ছে কোথায়? ডায়মন্ড হারবার যে পুলিশ জেলা রয়েছে সেই এলাকাতেই। ডায়মন্ড হারবার মানে কার? অভিষেক ব্যানার্জি, অনেকে বলেন ভাইপো মডেল। তো যেখানে ভাইপো মডেল চলে, অভিষেক মডেল চলে, বা ডায়মন্ড হারবার মডেল অনেকে বলে থাকেন, টিএমসি লোকেরা বলে থাকেন। তো এটা তো সত্যি একটা মডেল হয়ে দাঁড়াচ্ছে, যে আর কোথাও রিপোল করতে হলো না, সেই ডায়মন্ড হারবার এলাকাতেই রিপোল করতে হচ্ছে, যেখানে অভিষেক ব্যানার্জি লোকসভার ভোটে 7 লক্ষ প্লাস ভোটে জিতেছেন বলে বড়াই করে পার্লামেন্টেও বলে থাকেন। তাহলে তিনি কত ভোটে অ্যাকচুয়ালি জিততেন, বা আদৌ কি জিততেন? কারণ যেসব অভিযোগ শুনতে পাচ্ছি, এ তো মারাত্মক সব অভিযোগ। পুরো ওনার এলাকা মানে মানে পুরো মানে পুলিশ জেলাটাই আমি দেখতে পাচ্ছি, শুধু ওনার বিধানসভা কেন্দ্র না, ওনার পুলিশ জেলা যতটা আছে সব জায়গাতেই যা মডেল দেখছি ভোট করানোর। তাহলে 24-এর ভোটটা ঠিক কি হয়েছিল? আমি দর্শক এ নিয়ে একটু কথা বলেছি, যিনি 24-এ বিজেপির প্রার্থী ছিলেন, অভিজিৎ দাস ওরফে ববি। আমি তার সঙ্গে কথা বলেছি, এই যে যখন এখন এত কিছু সামনে আসছে, তো তখন তিনি কি বলবেন? যখন অভিষেক 7 লক্ষ ভোটে জেতা নিয়ে এত কথা বলে থাকেন, তো তখন ওনার আজকের দিনে কি বক্তব্য, উনি তখন কি ফিল করেছিলেন, কতটা উনি সেই সময় সমস্যা ফেস করেছিলেন? দেখুন দর্শক, আমার সঙ্গে কি কথা হয়েছে, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি, বিজেপির লোকসভার প্রার্থী ছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের। অভিজিৎ বাবু, আজকে তো আপনাদের ওই এলাকাতে কিছু রিপোল হচ্ছে, ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম, মানে ডায়মন্ড হারবার যে পুলিশ জেলা আছে তার মধ্যেই। ফলতাই তো এখনো কিছু করাই যাচ্ছে না, কিন্তু হবে, এটাও বলা হচ্ছে যে হয়তো পুরো কেন্দ্র জুড়েই নতুন করে হয়তো ভোট গ্রহণ করা হতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, রাজ্যে 2 দফাতে ভোট হলো, কোথাও কিন্তু রিপোলের বিষয়টা আসেনি। একমাত্র দেখছি যে ওই ডায়মন্ড হারবার যে পুলিশ জেলা, ওখানেই কিন্তু রিপোল, ওখানেই এত অভিযোগ। তো আমার আজকের দিনে প্রশ্ন জাগছে মনে, যে লোকসভার ভোটে আপনি 7 লক্ষ ভোটে হেরেছিলেন অভিষেক ব্যানার্জির কাছে। ভোটটা হয়েছিল? আমার তো আজকের দিনে দাঁড়িয়ে বিরাট প্রশ্ন তৈরি হচ্ছে।
না, আজকের দিনে দাঁড়িয়ে নয়। আপনি তো দাদা বারবার বলেছেন ডায়মন্ড হারবারে কি হারে ব্যাপকভাবে ছাপ্পা হয়েছে। আপনি নয় শুধু, প্রত্যেক মিডিয়ায় বলেছে। শুধু দেখা যায়নি কোনো পলিটিক্যাল পার্টির বিভিন্ন লিডারদের মুখ দিয়ে শোনা যায়নি। হ্যাঁ, এবং আমি আপনাদের আপনারা ছাড়াও আমি চেষ্টা করে গেছি, এবং মাননীয় শুভেন্দু দাও আমাকে ব্যাকআপ দিয়েছেন, যে টোটাল ডায়মন্ড হারবারে যে 7 লক্ষ ছাপ্পা ভোটে যে ভাইপো জিতেছিল, অ্যাকচুয়ালি এটা 3 লক্ষ ভোটেও হারে। এবং টোটাল আপনাকে উদাহরণ দিতে পারি, 2014 সালে যখন বিজেপির বস ছিল না, সে সময় আমি অভিষেকের এগেনস্টে প্রার্থী ছিলাম। সে সময় আমি ফলতাতে প্রায় 30,000 ভোট পেয়েছি। আর এখন ঘরে ঘরে যখন মোদিজির আপনার বিভিন্ন বিকাশ পৌঁছে গেছে রান্নাঘর অব্দি, সেখানটায় আমি পাচ্ছি মাত্র 14,000 ভোট। তো 1,17,000 ভোটে ওখানটায় ও জিতছে। তো বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা তো ইলেকশন কমিশন তখন দায়ী। তখন সেদিনকে ভোটে জেনারেল অবজারভার ফোন ধরেনি, পুলিশ অবজারভার ফোন ধরেনি, তারা মার্লিন রিসোর্টে বসে তারা ফুর্তি করছিল। যে সেন্ট্রাল কমান্ড্যান্ট সে চুপচাপ দাঁড়িয়ে ছিল। আপনারা দেখেছেন যে ফলতাতে আমাকে এক জায়গায় 1.5 ঘন্টা, এক জায়গায় 2.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল, যখন বিভিন্ন বুথে ওই ক্যামেরা ঘুরিয়ে রেখে দিয়েছে, লেন্সে কাদা মেরে রেখে দিয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। আমি একের বার বুথে ঢুকে যখন ভিডিও করছিলাম, তো বিষয়টা একটা প্রহসন ছিল। দেখুন, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, এই পুলিশ জেলা আন্ডারে হচ্ছে মগরাহাট পশ্চিম, মগরাহাট পূর্ব, এবং আমাদের ডায়মন্ডের 7খানা বিধানসভা। এই ডায়মন্ড পুলিশ জেলাটাই হচ্ছে ভাইপোর পুরো কন্ট্রোলে। এখানে কেউ মিটিং করতে পারতো না, কেউ মিছিল করতে পারতো না। 2017 সালে আমার বাড়ির ঠিক 300 মিটার আগে এত জায়গা থাকতে লিভস অ্যান্ড মাউন্টস এর নামে 2,20,00,000 টাকা একটা জমি কিনে তাতে বিল্ডিং বানাই অভিষেক ব্যানার্জি, এবং সেখানে শওকত মাল্লা সহ তার ক্রিমিনালদের এনে রাখতো, এবং পুলিশ প্রহরায় ক্রিমিনাল। এটা পৃথিবীর কোথাও ইতিহাসে দেখা যাবে না। পুলিশ প্রহরায় ক্রিমিনাল, এই ভাইপোর এমপি অফিস, যেটা আমার বাড়ি থেকে কয়েক পা হাঁটলেই, যেটা রীতিমতো একটা বারুইপুর সরু গলির মতো, সেইখানে এসেও ঠেক করলো আমাকে জব্দ করার জন্য। এবং তারপর তো জানেন 3-3বার অ্যাটাক করে আজকে আমি পঙ্গু হয়ে রয়েছি। কিন্তু আমি হাল ছাড়িনি, লড়াই দাঁতে দাঁত চেপে করে গেছি। এবং আপনাদের কিছু মিডিয়া ছাড়া কারোর সাথেই পাইনি আমি, এটা বাস্তব ঘটনা। এবং জানি না কেন। আর অভিষেকের তো আছে তো প্রচুর টাকা, ও তো সকলকে পারচেস করে নিতে যায়। গতবার ইলেকশন কমিশনকে নিয়েছিল, গতবার যে আজ জ্ঞানেশ কুমারের জায়গায় যে চিফ ইলেকশন কমিশনার ছিলেন রাজীব কুমার, এই পুলিশ কমিশনার রাজীব কুমার নাই, তখনকার চিফ ইলেকশন কমিশনার, তিনি কি করছেন, তিনি সার্টিফিকেট দিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য উনি তখন রাহুল গোস্বামীকে চিঠি করেছেন। 543টা লোকসভার মধ্যে কাউকে কিন্তু উনি চিঠি করেননি। ওনার কাছে ভিজিলেন্স করেছিলাম, ভিজিলেন্সে কমপ্লেন করেছিলাম আমি, যে কি কতটা ভেস্টেড ইন্টারেস্ট উনি এই টাইপের কাজ করেছেন। এবং আপনাকে আমি একটা চিঠি পাঠিয়েছি কয়েকদিন আগে, তাতে আপনি দেখবেন যে ফলতার এবং ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় সেলেটার দিয়ে কাদা দিয়ে যে রেখেছিল, এটা আপনার চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের, তার গোপন চিঠি, অ্যাডিশন সিও চিঠি, তা যে ভেন্ডার তাকে চিঠি করেছে যে আপনার এখান থেকে কেন 1300 ক্যামেরা বন্ধ ছিল, বাকি ক্যামেরাগুলো কেন 3:30টার সময় বন্ধ ছিল। এবং এই আপনি তার উত্তরে দিয়েছেন যে ভেসলিন লাগানো ছিল, লিপস্টিক লাগানো ছিল, কাদা লাগানো ছিল। তার যখন অত পয়লা জুনে চিঠাটা রাত 7:46 ওদের কাছে উত্তর এসেছিল, তারপরে কেন রিপোল দিল না? একটা জায়গায় রিপোল দেয়নি। আমি 800 রিপোল চেয়েছিলাম, 800 বুথে। হ্যাঁ, আজকে দেখুন ভাড়া ওয়েস্ট বেঙ্গলে কোথাও রিপোল হচ্ছে না, হচ্ছে সে ডায়মন্ড পুলিশ জেলায়। তো প্রশ্নটা বুঝতে হবে তো, এই যে ভাইপো যখন ওই বুক ফুলিয়ে বলে না যে পার্লামেন্টে যে প্রধানমন্ত্রীকে যে আমি 7 লাখ ভোটে জিতে এসেছি, আমাকে ক্ষমা চাইতে হবে, আপনি শুনেছেন কোনো এমপির মুখে? ওয়েস্ট বেঙ্গলে কোনো এমপির মুখে শুনেছেন, বিজেপি এমপির মুখে, যে কেন আপনি তো 7 লাখ ভোটে ছাপ্পা মেরে জিতেছেন, তার জন্য অভিজিৎ দাস ববি আপনার এগেনস্টে হাইকোর্টে কেস করেছে, এবং তার জন্য আপনাকে ইডিসিআই যেটা পায়নি, অভিজিৎ দাস ববি আপনাকে ঘাট ধরে হাইকোর্টে নিয়ে এসছে, এবং সেখানে সমস্ত ইভিএম সিজ করতে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তা আমাদের এমপিরা ভয়ে না ভক্তিতে অভিষেকের বিরুদ্ধে কিছু বলেই না। এটা বাস্তব ঘটনা, এর মধ্যে লুকোচাপার কিছু নেই। এটা দেখুন, আমি বারবার আপনাদের বলছি, দল দলে কোনোদিন সেটিং হয় না, কিন্তু ব্যক্তি ব্যক্তিতে সেটিং হয়। সেটা সিটের মাধ্যমে হোক, বান্ডিলের মাধ্যমে হোক, অথবা দুটোর মাধ্যমে হোক। নইলে অভিষেক ব্যানার্জি ছাপ্পা ভোট নিয়ে কেউ সরব নেই কেন? কিসের জন্য সরব নেই? এবং আমি এই কেসটা করার পরে হঠাৎ কি এমন বিষয় হলো, ওই অজুহাত দেখে আমাকে শোকজ করে বসিয়ে দেওয়া হলো, যেখানে আমার 7 বছরের আমার সেন্ট্রাল সিকিউরিটি, যেখানে হোম মিনিস্ট্রি থেকে চিঠি আসছে যে অভিজিৎ দাসকে যে কোনো সময় মেরে দেওয়া হবে, একমাত্র আমার জন্য চিঠি এসেছিল। তাহলে কি এমন বিষয় হলো যে কেস করার পরে আমার সিকিউরিটি তুলে নেওয়া হলো? তো এগুলো ভাবার তো দরকার আছে। আমি তো উপরে সব জানিয়েছি যে বিষয়টিকে আমাদের দলের কোন নেতা
তার ভিস্টের ইন্টারেস্টে তার পাওয়ারকে কাজে লেগে অভিষেকের সঙ্গে সেটিং করে আজকে আমি কেসটা করার পরে এরকম আমার সঙ্গে করা হচ্ছে। তা বিষয়টা সবাই দেখছে, সবাই বুঝছেন, এবং অভিষেক ব্যানার্জি যেভাবে এখানে ডায়মন্ডে জিতেছিল এটা কারোরই অজানা নয় যে ও কিভাবে ছাপ্পা ও দেখুন 3 লক্ষ ভোটে জামানত জব্দ হতো, 3 লক্ষ ভোটে হারতো। এটা আমি বুক ফুলি বলছি, 37 বছর ধরে আমি এখানে অর্গানাইজেশন করছি, আমি আচ্ছা জানি না কোথায় কি রয়েছে। আচ্ছা, এই যে ফলতার একজনের সম্পর্কে খুব দেখছি মহিলারা গর্জে উঠেছেন, ইসমাইল চাকদার নাকি নাম, মানে প্রধান নাকি এলাকার, মানে ওরা কি সব এইরকমই জোর জুলুম করেন এ তো নাকি? ঘরে ঘরে দেখুন, এখানে পঞ্চায়েত ভোট করতে দেয়নি 2018 থেকে। 2018 সালে পঞ্চায়েত ভোট করতে হতো, একমাত্র ডায়মন্ড হারবারে পঞ্চায়েত ভোট, এবং তার পুরো ফাইল নিয়ে আমি রাজ্যে দিয়েছিলাম। জয়প্রকাশ মজুমদার দায়িত্বে ছিলেন হাইকোর্টের কেসটা নিয়ে, উনি ডায়মন্ডের ফাইলটাই সরিয়ে দিয়েছিলেন, এটা আপনি জানেন না। তা বিজেপির ঘরের মধ্যেই তো সমস্ত ঘুঘু রয়েছিল। আজকে তিনি এতে চলে যেতে তৃণমূলে গিয়ে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, এখন সকলের চোখ নজর হয়েছে। তো ডায়মন্ডের পঞ্চায়েত ভোটে একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত ভোট করতে হয়নি 2018 সালে। আমার বাড়ি অ্যাটাক করা হয়েছিল, কত লোককে ইনজোর্ড করেছে। তখন তো মিডিয়া, আপনাদের এখানকার মিডিয়া গুলো তো সব ভয় দেখাতো, পারচেস করে নিত এই লোকাল মিডিয়া গুলো, এবং ন্যাশনাল মিডিয়া গুলো বা আপনাদের যে প্রাইম মিডিয়া গুলো সেগুলো কোনো খবরই দিত না। আপনাদের তখন ইউটিউবের রমনামাও ছিল না। 2017 থেকে 2019, 17, 18, 19 এই 3 বছর অভিষেক যে কি অত্যাচার করেছে চিন্তা করতে পারবেন না। 2019-এর ডিসেম্বরে আমাকে এখান থেকে সরিয়ে নবদ্বীপ জন্য দেওয়ার পরে তারপর অভিষেকের এখানে অত্যাচারটা কমেছে, কারণ ঢোড়া সাপ তো কেউ মানে না। আমি চলে যাওয়ার পরে এখানে বিজেপির বন এই সংগঠন, এই যে ভোটগুলো হচ্ছে না এখানে কোনো সংগঠনের ভোট নয়, এটা 90% লোকেরা চাইছে যে এখানে তৃণমূলটা হটুক, এবং ইলেকশন কমিশনের ক্রেডিট, এখানে সংগঠনের কোনো ক্রেডিটই নেই। বিশেষত দক্ষিণ চব্বিশ। আপনি এখানে কোথাও কোনো জায়গায় কোনো বাড়ি বাড়ি দেখতে পাবেন না যে ভোটার স্লিপ দেওয়া হয়েছে, কোনো আপনার প্রার্থী পরিচিতি দেওয়া হয়েছে। এই শুধু কিছু জায়গায় লোক জোগাড় করে কিছু মিটিং মিছিল হচ্ছে, আর কোনো সাংগঠনিক কোনো এখানে নেই, যেটা আমাদের স্ট্রং হয়েছিল 16, 17, 18, 19-এ। এটা বাস্তব ঘটনা। এবং এর মধ্যে শুধু অত্যাচার নয়, এখানে যারা এখানে দায়িত্ব রয়েছে তাদের মধ্যে ল্যাকাটিস্টিক্যাল মনোভাব। দক্ষিণ চব্বিশ বিজেপিকে মোটামুটি শেষ করে দিয়ে উত্তরবঙ্গকে শক্তিশালী করা হয়েছে, এটা হচ্ছে ঘটনা। এর জন্য একজন নেতার ভূমিকা অস্বীকার করা যায় না, এবং তাকে এক্সপোজ করা দরকার আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি এই যে বড্ড গর্ব করে বলে না যে ও এই টোটালটা, শুনুন, পুলিশের বিরুদ্ধে মুভমেন্ট করা যায়, ক্রিমিনালদেরকে আপনি রখা যায়, আমি প্রচুর ক্রিমিনালকে আমি ঠান্ডা করেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ ক্রিমিনাল যদি একজোট হয় সাধারণ মানুষ কি করবে? আপনাকেই মারা হবে, আপনি থানায় কমপ্লেন করতে গেলেন আপনাকে আটকে রেখে দিয়ে আপনাকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অভিষেক ব্যানার্জি 17, 18, 19, 16 বলবো না, 14, 15 বলবো না, কিন্তু 17 তারিখে ওই যে চোখ অপারেশনের পর যে মিটিং করেছিল এসডিও গ্রাউন্ডে 2 এপ্রিল, তার পাল্টা 7 দিন পরে আমি দিলীপ ঘোষকে নিয়ে মিটিং করেছিলাম, আমার ডবল লোক হয়েছিল। এটা দেখে চমকে গিয়েছিল যে পুরো অর্গানাইজেশন ববি ক্যাপচার করে নিয়েছে, এবং তারপরে অত্যাচার ক্রিমিনাল বাহিনী শুরু হলো। 9 এপ্রিল 2017 আগে থেকে অভিষেকের কোনো এখানে অত্যাচার ছিল না। এখানে আগে তৃণমূল নেতা ছিল, সুব্রত বক্সী ছিল, সোমেন মিত্র ছিল, তৃণমূলের সঙ্গে এখানকার অত্যাচার একটা তত সম্পর্ক ছিল না ডায়মন্ডের। অভিষেক আসার পর, আর অভিষেকের যে পিএ সুমিত, এই অভিষেক ডায়মন্ড পুলিশকে দিয়ে অপারেট করিয়ে এই টোটালটাই এখানে অত্যাচার শুরু করে দিয়েছে ডায়মন্ড পুলিশ জেলায়, এবং যার ফলে আজকে ইলেকশন কমিশন নিয়ে আমি তো মানে স্পেশালি থ্যাঙ্কস জানাবো মাননীয় সুব্রত গুপ্তকে। যদি সুব্রত গুপ্ত মহাশয় যদি লোকসভার ভোটে থাকতেন, অবশ্যই লোকসভাতে আমি এমপি হতাম, এবং ওনার জন্যই আজকে এখানকার টোটালটাই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। ওনাকে স্পেশালি, উনি আমাদের বাংলার গর্ব, ওনার জন্য আপনাদের আলাদা একটা এপিসোড করা উচিত। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। হ্যাঁ, নমস্কার। দর্শক শুনলেন অভিজিৎ দাস ওরফে ববি, উনি ক্ষোভ উগড়ে দিলেন, দলের একাংশের বিরুদ্ধেও একটা উষ্মা উনি প্রকাশ করলেন। একটা খেদের জায়গা ওনার আছে যে উনি এইসব বিষয়ে দলের কাউকে কাউকে জানিয়েছিলেন, বা জেনেও তারা একটা অংশ চুপ করে বসেছিলেন, যে কোনো কারণেই হোক, সেটাও দেখলাম উনি আজকে প্রকাশ করেছেন। আর যেটা বললেন যে উনি 800 বুথে রিপোল চেয়েছিলেন, তো এটাও ঠিক। দর্শক, যদি এখন এই রকম রিপোল হয় বিধানসভা ধরে ধরে, তাহলে উনি যে রিপোলটা চেয়েছিলেন এবং অভিষেক যেখানে লড়াইটা করেছেন, তার মানে সেখানে কি হয়েছিল ভোটটা, ফলে ওনার রিপোল চাওয়াটা যে কতটা প্রাসঙ্গিক ছিল আজকের দিনে কিন্তু আরও পরিষ্কার। কারণ এত নজরদারি, এত কিছু, তার মধ্যেও যদি এই রকম কারচুপি করার চেষ্টা হয়ে থাকে এবং তার জন্য রিপোল করতে হয়, তাহলে লোকসভাতে তো এই রকম কমিশন তো এতটা আঁটাসাঁটো ছিল না। তো তার মানে সেই সময় কিভাবে গোল দেওয়া হয়েছে ফাঁকা মাঠে,
ফলে উনি যে মানে নিরুপায় হয়েছিলেন অভিজিৎ দাস ববি, এবং উনি যে চেয়েছিলেন এতগুলো জায়গায় রিপোল হোক, নিশ্চয় তার যুক্তি আছে, কিন্তু একটা জায়গায় তো রিপোল হয়নি। উপরন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে বলে কোত্থেকে চিঠিটাকে চলে এসেছিল ওই কেন্দ্রের জন্যই, যে ওই কেন্দ্রেই সবথেকে ভালো ভোট হয়েছে, আর 7 লক্ষ ভোটে অভিষেক জিতেছেন। তো কি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছিল আর কাদের জন্য হয়েছিল, কীভাবে বা ওই চিঠিটাকে ইস্যু করা হয়েছিল সাবাস জানিয়ে ওখানকার দায়িত্বে থাকা ইলেকশন কমিশনের যিনি ছিলেন, বিরাট রহস্যের এবং ভাববারও বিষয়। উনি বলছেন যদি ঠিকঠাক ভোট হতো, এবং যিনি এখন স্পেশাল অবজারভার আছেন সুব্রত গুপ্ত, তাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলছেন যদি ওই রকম মানে এখন যেভাবে আর কি ভোটের ব্যবস্থা করা হয়েছে, যদি সেই সময় উনি থাকতেন তাহলে অভিষেক ব্যানার্জি 7 লাখ না, উনি হারতেন 3 লক্ষ ভোটে হারতেন, এই দাবিও উনি কিন্তু করছেন। ফলে ভোট যে কীরকমভাবে এখানে হয় এবং তারপর কাউন্টিংও কীভাবে হয়েছে সেসব নিয়ে দর্শক আমাদের মনে প্রশ্ন ছিলই। আজকে অভিজিৎ দাস ববির আমি রিয়াকশান শুনলাম, আপনারা শুনলেন, উনিও বলছেন যেটা এখন যে রিপোল হচ্ছে ইত্যাদি এরকমই হয়তো, আমি তো কতবার বলেছি কাজের কাজটা হয়নি, কিন্তু আজকে হয়েছে। আজকে যেহেতু কমিশন অনেক বেশি আঁটাসাঁটো করা, এবং অবশ্যই স্পেশাল অবজারভার তিনি যেহেতু আছেন। আর একটা কথা, ওনার ওই সেটিং ফিটিং নিয়ে একটা প্রশ্ন বললেন যে দলের সঙ্গে দলের সেটিং না, কিন্তু কারোর সঙ্গে কারো ব্যক্তিগত সেটিং হয়ে দলের সর্বনাশটা করেন আর কি, এটা বলার চেষ্টা করেছেন। এখন সেটা উনি কার দিকে বলছেন সেটা আমি জানি না, কিন্তু ওনার কিন্তু এইরকম প্রশ্ন আছে, তৈরি হয়েছে। তবে এই দলের কোনো নেতার প্রতি কারো প্রতি সেটিং ফিটিং এ প্রশ্ন আপনাদেরও অনেকের মনে আছে, কিন্তু আমি ভোটের সময় সেই সবগুলোকে একেবারেই বড় করে দেখাতে চাইনি, কারণ পরিবর্তনমুখী লড়াইটাকে শক্তিশালী করতে চেয়েছিলাম। কিন্তু নিশ্চয়ই পরবর্তী সময় এইসব নিয়ে প্রশ্ন উঠবে। তো এখন দেখা যাক দর্শক, আগে রেজাল্ট কী হয় সেটা দেখার বিষয় রয়েছে, তারপর তো নিশ্চয় এইসব অপশাসন, এইসব অপকৌশল, এইসব বন্ধের জন্য তো ব্যবস্থা হবেই। আর হ্যাঁ, দলের ভিতরে থেকে দলের ক্ষতি করা ব্যক্তির স্বার্থে কেউ যদি করে থাকেন তাদেরও চিহ্নিত করাটা উচিত, কারণ নিচুতলাতে লোকেরা মার খাবেন আর উপরতলাতে সেটিং করে তার নিজস্ব সুবিধা নিয়ে চলবেন, এটাও কিন্তু কাম্য না। ফলে অভিজিৎ দাস ববি যে কথাগুলো বলছেন সেটার কতটা যুক্তি আছে সেটা দলেরই যারা আছেন তারা নিশ্চয়ই ভাববেন, আগামী দিনে নিশ্চয়ই ভাববেন এইসব বিষয়ে, কারণ দল স্বচ্ছ হতে হবে, দলকে স্বচ্ছভাবে চলতে হবে। দলে যারা থাকেন সবাই সৎ, এটা একেবারে ভেবে নেওয়াটাও ঠিক না, তার মধ্যেও নিশ্চয়ই ব্যাপারটা খতিয়ে দেখার ব্যাপার আছে। এমনকি অভিজিৎ দাস ববি যে কথাগুলো বলছেন, দরকার হলে তারও কথার ভিত্তি আছে নাকি অহেতুক অপবাদ দিচ্ছেন বা কিছু বলার চেষ্টা করছেন, সেটাও খতিয়ে দেখা হবে, সেটাও দেখা উচিত। মোটামুটি এখন এটা তো পরিষ্কার যে যেভাবে ওখানে ভোট হয় এই ভোটটা ঠিক হয় না, যে কথাটা বলছেন অভিজিৎ দাস ববি, এক্ষেত্রে কিন্তু তার কথার ভিত্তি আছে যে আজকে প্রমাণ হচ্ছে যে কি অবস্থা, কীভাবে ওখানে ভোটটা হয়। তো দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।